চট্টগ্রামের রাঙামাটি, বান্দরবন থেকে শুরু করে বেশ বিশাল একটি অঞ্চল বলা যায়। মানুষ পানিবন্দী হয়ে আছে, পাহাড় ধসের মতো ঘটনা ঘটেছে এবং মানুষ সেখানে মারাও যাচ্ছে। একই সাথে আ উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে ত্রাণ পৌঁছে দেবার। কিন্তু যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, এই যে পাহাড়ে বসবাস করা মানুষগুলো, তাদেরকে তো আমরা বরাবরই যখন এরকম ঘটনা ঘটে তাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার প্রক্রিয়ার মধ্যে থাকি। কিন্তু আমরা তো জানি যে এই সময় বৃষ্টি হবে, এই সময় পাহাড় ধসের মতো একটি ভয়াবহ ঘটনা ঘটবে। আগে থেকে কেন আমরা এই ব্যবস্থাপনাটা করতে পারি না? জি, আপনাকে ধন্যবাদ। দর্শক যারা শুনছেন সবাইকে সালাম। আপনি ঠিকই বলেছেন যে এখন বৃহত্তর চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজারে বিশাল সংখ্যক লোক পানিবন্দী আছেন। পাশাপাশি যেটা আপনি বলছিলেন যে পাহাড়ের উপরে যারা বসবাস করছেন ঝুঁকিপূর্ণ অবস্থায়, সেটা আসলে আমরা অনেকদিন ধরেই জানি যে পাহাড়ে বসবাস ঝুঁকিপূর্ণ হয় বর্ষাকালে এবং পাহাড়ে আসলে এভাবে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করার কথা না। পাহাড়ের ঢালেও থাকার কথা না, কেননা বৃষ্টি হলে এই ঢালগুলোর উপরে যারা বসবাস করেন তারা কিন্তু সাংঘাতিকভাবে ঝুঁকিপূর্ণ থাকেন। পাহাড়ি যে বেলে মাটি সেটা পানিতে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। এটা জানা সত্ত্বেও যখন আমরা দেখি যে প্রতি বছর এই ধরনের দুর্যোগ ঝুঁকি থাকে এবং এবার তো ইতিমধ্যে অনেকে মারাও গেছেন। আসলে আমরা ডিজাস্টারের একটা কথা বলি প্রিপেয়ারনেস, আমাদের প্রস্তুতি। আমরা যখন জানি পাহাড়ে বসবাস ঝুঁকিপূর্ণ, পাহাড় একটা সেই অর্থে এনভায়রনমেন্টাল ক্রিটিক্যাল এরিয়া যেটাকে সংরক্ষণ করার কথা রাষ্ট্রের, এবং এই ধরনের পাহাড় কেটে পাহাড়ের ঢালে বসবাস করা অনেক ক্ষেত্রেই রাষ্ট্রীয় আইনে অবৈধ। আমাদের যে ল্যান্ড ইউজ জোনিং সেটা পারমিট করে না। তাহলে দিনের পর দিন হাজার হাজার লক্ষ লক্ষ লোক কিভাবে এই পাহাড়ের ঢালগুলোতে বসবাস করেন বা পাহাড়ের উপরে ঝুঁকিপূর্ণ বসবাস করেন। এখানেই আসে যে আমাদের যে পরিকল্পনার যে আইনগুলো আছে, পরিবেশের আইন আছে, সেটাকে অমান্য করে কিভাবে এটা সম্ভব। যে চট্টগ্রামের মতো যদি চট্টগ্রাম শহরের কথা বলি, সেখানে উন্নয়ন কর্তৃপক্ষ আছে, সিটি কর্পোরেশন আছে, পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এতগুলো সরকার যন্ত্রের সবাই থাকার পরেও তাদের তো দায়িত্ব ছিল এই ঝুঁকিপূর্ণ বসবাস এবং অবৈধ বসবাস এটাকে প্রতিহত করা, পাশাপাশি আমাদের পাহাড়ের যে এনভায়রনমেন্টাল যে সাস্টেনেবিলিটি, এনভায়রনমেন্টকে রক্ষা করা, পাহাড়কে রক্ষা করা। কিন্তু বারংবার এই কথাগুলো আমরাও বলেছি, গণমাধ্যমে দেখানো হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক যে রাষ্ট্রের টনক নড়েনি এবং একের পর এক পাহাড় কাটা হয়েছে। সাম্প্রতিক সময় আমরা দেখেছি জঙ্গল সলিমপুরের রাষ্ট্রের বড় বড় অভিযান, এই জঙ্গল সলিমপুর অধিকাংশ পাহাড় কেটে বানানো, এবং সেখানেও এইবারের যে আমাদের যে বৃষ্টিতে সেখানে কিন্তু একজন মারা গিয়েছেন। তাহলে এই যে আমরা অবৈধ কাজ করছি এবং সেটার পরে পরবর্তীতে প্রশাসনকে আমরা এখন দেখছি মাইকিং করতে যে আপনারা অবৈধভাবে থাকবেন না বা ঝুঁকিপূর্ণ অবস্থায় পাহাড়ে ঢালে থাকবেন না। প্রশাসনের কাজ তো মাইকিং করা না। প্রশাসনের কাজ হচ্ছে যে যখনই পাহাড়গুলো কাটা হয়, সেই কাটার জন্য না কাটতে পারেন সেটা ব্যবস্থা করা এবং পাহাড়ের ঝুঁকিপূর্ণ পাদদেশে একজনও লোক না থাকে, এবং রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আমাদের মানসম্মত এবং অ্যাফোর্ডেবল হাউজিং তৈরি করা, যারা আমাদের নাগরিকরা তারা যেন সেখানে ঝুঁকিহীন ভাবে থাকতে পারেন। তাহলে আগের লেয়ারে এতগুলো কাজ করার কথা রাষ্ট্রের, সেটা না করে যদি শুধুমাত্র যখন বৃষ্টি বা বড় অতি বন্যা হয়, যখন আমাদের এই ধরনের ক্রাইসিস তৈরি হয়, তখন যদি আমরা মাইকিং করে দায় সারতে যাই, তাহলে আসলে রাষ্ট্রের মুখ লোকাবার জায়গা থাকে না। রাষ্ট্রের প্রশাসনে এতগুলো যন্ত্র প্রত্যেকেই দিনের পর দিন এই ঘটনাগুলো ঘটতে দেন, এবং এটার পেছনে আমরা দেখছি যে প্রশাসন কখনোই যে ব্যবস্থা নিলে কেউ সাহস পাবেন না পাহাড়ে বসবাস করতে বা পাহাড় কেটে সেখানে বাণিজ্য করতে। এরা মূলত একটা শ্রেণী বাণিজ্য করেন, যারা বাণিজ্য করেন তারা নিজেরা সেই ঝুঁকিপূর্ণ জায়গায় থাকেন না, তারা হয়তো সেই টাকা দিয়ে আলিশান কোনো অট্টালিকায় থাকেন। তাহলে এই যে দরিদ্র মানুষের দারিদ্রকে পুঁজি করে এবং রাষ্ট্রের নির্লিপ্ততা, রাষ্ট্রের উদাসীনতা এবং কতিপয় রাষ্ট্রীয় সংস্থার যারা আছেন, যারা এখানে ইন্সপেকশনের দায়িত্বে আছেন, এনফোর্সমেন্টের দায়িত্বে আছেন, তাদের সীমাহীন দুর্নীতি, এই দুর্নীতি বলি হচ্ছে আমাদের প্রান্তিক মানুষ। তারা দরিদ্র লোক, তাদের কোনো অপশন নাই এবং রাষ্ট্র তাদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা করতে পারেনি। এবং এই কারণেই দেখছি যে আমরা এত বড় বড় বৃষ্টি হচ্ছে, আমরা সবাই জানি যে যে কোনো সময় আমাদের ভূমিধস হতে পারে, পাহাড় ধস হতে পারে, কিন্তু তাদের যেহেতু যাওয়ার আর কোনো অল্টারনেটিভ জায়গা নেই এবং তাদের সকল সহায় সম্বলেই ছোট ছোট ঘর বাড়ির ভেতরেই আছেন, তারাও সেই সেফ ফিল করেন না এবং প্রশাসনের ডাকে তারা সাড়া দেন না। এটা একটা অদ্ভুত একটা বাস্তবতা যে জি। দুর্যোগের সময় মানুষ তার নিরাপদ আশ্রয় আদিল মোহাম্মদ সেটা খান, ছাড়তে আমাদের পারে না। অতিথি আপনাকে একটা প্রশ্ন করবেন। আমাকে আপনার কাছে এই প্রশ্ন, যে আপনি তো নগর পরিকল্পনাবিদ, এই যে এবার যে ধরনের বন্যা হলো, অতিবৃষ্টি চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এটা কি নজিরবিহীন ঘটনা? আপনার কি মনে আছে এর আগে কখন এই ধরনের বন্যা এই অঞ্চলে আগে কখনো হয়েছে? এটা একটা। আর একটা হলো যে এই পাহাড়ের ব্যাপারে আপনি নিশ্চয়ই জানেন যে আমরা
বিশ্বাসী মানুষ আমরা বিশ্বাস করি যে আল্লাহ বলছেন যে তিনি পাহাড়কে পৃথিবীর খিলান হিসাবে ব্যবহার করেছেন। সুতরাং পাহাড়ের উপর যদি পাহাড় কাটা হয় কিংবা পাহাড়কে যদি ধ্বংস করা হয়, স্বাভাবিকভাবে ভূমিকম্প, ভূমিধস এগুলি ঘটতেই থাকবে। যে আপনারা যারা নগর পরিকল্পনা করেন তাদের ক্ষেত্রে তারা কি এই ধরনের বিষয়গুলি বিবেচনা করে বিষয়গুলিকে সামনে নগরকে পরিকল্পনা করার ভাবেন কিনা কখনো? শুধু প্রশাসন? আপনাকে ধন্যবাদ। দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছেন। প্রথম প্রশ্নের জবাবে বলি যে আসলেই এবারের যে বৃষ্টিপাতটা প্রায় 400 মিলিমিটার উপরে বৃষ্টিপাতের নজিরবিহীন। এটা সাধারণ বন্যা না, এটা হচ্ছে যে এক্সট্রিম বন্যা, যেটা আমরা রেগুলার ফেনোমেনন বলি না। তো এখন চট্টগ্রাম বা এই অঞ্চলগুলোতে যখন অনেক সময় জোয়ার ভাটার সময় বা নর্মাল রেগুলার বৃষ্টির সময়ও কিন্তু বন্যা হয়, কিন্তু এই স্কেলে বন্যা পুরো রিজিয়নে আমরা অনেক বছরের মধ্যে দেখিনি। এটা অস্বাভাবিক। কিন্তু যেটা প্রশ্নবোধক সেটা হচ্ছে যে চট্টগ্রামের বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে বা কক্সবাজারের অন্যান্য জেলা শহরের মূল শহর এলাকাতে আমরা দেখেছি যে এমন অনেক আমাদের পানি নামার জায়গা, ন্যাচারাল ড্রেনেজ সিস্টেম, জলাশয়, জলাধার বা ঝিরিগুলা যেগুলো পাহাড়ি এলাকায়, সেগুলো ভরাট করা হয়েছে। পানি নামার জায়গাগুলো ভরাট করাতে আমাদের ওয়াটার রিটেনশন যে ক্ষমতা সেটা কমে গিয়েছে। তারপরেও হয়তো এত বড় বর্ষা সামাল দেওয়া, বৃষ্টিপাত সামাল দেওয়ার আমাদের ক্যাপাসিটি নেই, কিন্তু আমাদের ক্যাপাসিটি এর চেয়ে তো বেশি ছিল যে আরেকটু বেশি আমরা পানি ধারণ করতে পারতাম। এটার জন্য আমাদের যে বিধ্বংসী নগরায়ন, স্বেচ্ছাচারী নগরায়ন এবং আমাদের যে রাষ্ট্রের যে তার যে এনফোর্সমেন্ট এবং তার যে ডেভেলপমেন্ট কন্ট্রোলের যে দায়িত্ব, সেই দায়িত্বের অবহেলা দায়ী। পাশাপাশি আরেকটা প্রশ্ন করেছেন যে নগর পরিকল্পনায় পাহাড়কে গুরুত্ব দেওয়া হয় কিনা। আমাদের পরিকল্পনা এবং আইনে পাহাড়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেটাকে কনজার্ভ করা হচ্ছে যে আমাদের পরিকল্পনাবিদ এবং রাষ্ট্রের কাজ। আমরা যখন মাস্টার প্ল্যান করি বা স্ট্রাকচার প্ল্যান করি, চট্টগ্রাম এলাকার জন্য কিন্তু মাস্টার প্ল্যান, স্ট্রাকচার প্ল্যান আছে, একটা আপডেটিং এখন চলছে তার প্ল্যানের। তো সেখানে কিন্তু পাহাড় কাটার কোনো সুযোগ কোনোভাবেই নাই। তাহলে আমাদের প্ল্যানে কখনো এটাকে অ্যালাউ করা হয় না, যেটা আপনি বলছিলেন যে সৃষ্টিকর্তা পাহাড়কে খুঁটি হিসেবে রেখেছেন। এই খুঁটিগুলোকে যদি আপনি ধ্বংস করে দেন, এটাকে যদি আপনি ছোট করেন বা এটাকে উধাও করে দেন, তাহলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে এবং সেই ভারসাম্য যেমন পাহাড় ধসের কারণ হবে এবং বৃহৎ আকারে অবশ্যই ভূমিকম্প বা এই ধরনের আমাদের ফল্ট লাইনে একটা বড় ইমপ্যাক্ট পড়বে। কারণ আপনি ন্যাচারাল এই সব ঘটনার পর আসলে ব্যবস্থাপনাটি আসলে নিয়ে সবারই প্রশ্ন থাকে। আমাদের আরেকজন অতিথি আছেন, ওনার কাছে যদি একটু আসি, শামসুজ্জামান দুদু। সেটি হচ্ছে যে আমাদের সহকর্মীরাও বিভিন্ন জায়গা থেকে যে খবর দিয়ে বলেছেন যে যে শেল্টার হোমগুলোর কথা বলা হচ্ছে এই সময় মানুষগুলোকে বাঁচানোর জন্য সরকারের পক্ষ থেকে, যে সেখানে যেন তারা চলে যায়, তারা নিরাপদ আশ্রয়ে থাকে। কিন্তু প্রথমতই যে বাধা, যে তারা যেতে চান না, কারণ তাদের ঘরবাড়ি ছেড়ে তারা যেতে চান না, কারণ সেখানে নিরাপত্তার একটা বিষয় থাকে, কার কাছে রেখে যাবেন, এটি একটি বিষয়। আবার শেল্টার হোমে গেলেও দেখা যায় যে সরকার ঘোষিত যে ত্রাণ পাওয়ার কথা সেটি সেখানে পর্যাপ্ত থাকে না। এবং এখনই বেশ কিছু জায়গায়, বান্দরবন থেকে শুরু করে কক্সবাজারে, আমাদের সহকর্মীরা বলছিলেন যে খাবারের পাশাপাশি সবচেয়ে বেশি সংকট দেখা দিচ্ছে পানি এবং ওষুধের। আপনার কাছে একটু জানতেই চাই, যেহেতু আপনিও একজন অভিজ্ঞ ব্যক্তি, সরকার এর মধ্যে যে উদ্যোগগুলো নিয়েছে সেটি কি পর্যাপ্ত, নাকি এই জায়গায় আরো আগে থেকেই ব্যবস্থাপনাটি আসলে রাখা দরকার ছিল? জি, আপনাকে ধন্যবাদ। আরো আগে থেকেই আবহাওয়া, পরিবেশ সবকিছু মাথায় নিয়ে আমার বিবেচনায় বৃষ্টি নামার আগেই প্রস্তুতিটা থাকার দরকার ছিল। হয়তো বা ছিল কিছু প্রস্তুতি, কিন্তু সেই প্রস্তুতি সামগ্রিকভাবে যতটা থাকার দরকার ছিল ততটা ওইভাবে নাই। এই ক্ষেত্রে আমার মনে হয়েছে রাষ্ট্র এবং স্থানীয় প্রশাসনের কিছু গাফলতি আছে। গাফলতি না থাকলে মানে যে ধরনের পরিস্থিতি সেখানকার মানুষ হয়েছে, অতিবৃষ্টি তো থাকতেই পারে, এমনকি পাহাড় ধসেরও ব্যাপার থাকতে পারে, কিন্তু তার আগে ওখানকার যারা বসতি তাদেরকে শুধু মাইকিং করলাম, প্রয়োজনে তো তার ভয়াবহতা যেন আমরা সরাই নিব। অতীতেও আমরা দেখেছি অনেক ক্ষেত্রে শুধু মাইকিং না, স্থানীয় মানুষকে নানানভাবে স্থানীয় প্রশাসন বা রাষ্ট্র তার স্ব দায়িত্ব পালন করত। কিন্তু আজ এবার যে পরিস্থিতিটা হয়েছে, আমার মনে হয় যে নতুন প্রশাসন, নতুন সরকার হয়তোবা তাদের দৃষ্টিতে এই জিনিসগুলো অত দ্রুত ভাবে আসে নাই। কিন্তু আমার মনে হয় কিছু গাফলতির কারণে, মানে আগে তো ওই যে আমার আগের বক্তা যেটা বললেন
চমৎকারভাবে বলেছেন। পাহাড়ের উপরে যে পাহাড় মাটি কাটা, আমরা যে স্বেচ্ছাচারিতা করেছি স্থানীয়ভাবে, তার তো একটা প্রকৃতির উপরে আপনি যখন নির্মমতা দেখাবেন, প্রকৃতি তো আপনার প্রতিশোধ নেবে। সেটার মুখোমুখি আমরা এখনো হয়েছি। বেশ কিছু মানুষ কিন্তু ইতিমধ্যে প্রাণ হারিয়েছে। এখনো মানে এই মুসিবত কেটেই গেছে, এটা যদি আমি মানে অ্যাকসেপ্ট করি তাহলে আরো ভুল হয়ে যেতে পারে। কারণ এমনিতেই ঘোষণা আছে আরো 2-3 দিন বৃষ্টি হবে, এটা বাড়তেও পারে। যদি পারে তখন পরিস্থিতি কি আরো অবনতিশীল হবে, নাকি আমাদের প্রস্তুতির কাছে আমরা মানুষগুলো সহায়তা দিতে পারবো? এই জিনিসটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। অর্থাৎ যে ঘটনা ঘটে গেছে, যারা আর না ঘটে সেই জন্য স্থানীয় প্রশাসন আরো যাতে তড়িৎ হবে, আর যে ওই যে পানি, খাদ্য, ওই যে আমরা শেল্টারে জায়গার কেন মানুষ যাচ্ছে না, এই বিষয়গুলো আমাদের মাথায় নেওয়ার দরকার। যদি না নিতে পারে, মানুষ তো না খেয়ে পানির অভাবে ওখানে বসে থাকা তাদের কঠিন। আরেকটি বিষয় আছে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে আমি চলে যাব, সেই ঘর বাড়ির আবার এক ধরনের নিশ্চয়তা থাকতে হবে যাতে ফিরে এসে তাদের মানে গরিব মানুষের যত সামান্য জিনিস থাকে সেটাও যেন রক্ষা করা সম্ভব হয়। এই দিকেও প্রশাসন বা স্থানীয় যারা আছেন সরকারিভাবে তাদের নজর দেওয়ার দরকার। নিশ্চয়ই। এটা আমার কাছে মনে হয়। যেটা খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে যে মানে আমি তো ওই এলাকা অনেকবার, যখন শান্তি বাহিনীর যখন তৎপরতা ছিল অনেকবার আমরা এখানে গিয়েছি, এবং ওই জায়গাগুলি এমন যে অনেক জায়গা আছে যেসব জায়গায় লোকজন মানে খাদ্য সামগ্রী পৌঁছাতে হেলিকপ্টার লাগে, অনেক জায়গা আছে এমন, এবং ব্যাপারটা এমন যে অপ্রত্যাশিত। এটা নিয়ে এটা কোনো বন্যাপ্রবণ অঞ্চল না যে কারণে এখানে সবসময় সতর্ক অবস্থা থাকবে। আমি যখন দেখছি যে লংগদু কিংবা ওই দিঘিনালা কিংবা সাজেকের মতন জায়গা ডুবে গেছে, তখন তো আমার মাথার মধ্যে আসে যে সেই নবী আলাইসাল্লামের সময় যে বন্যায় যে পাহাড় পর্যন্ত ডুবে গেছিল, সেরকম একটা চেহারা সামনে মানে ফুটে ওঠে আমাদের কাছে। সুতরাং মনে হয় সরকার এটা ভাবেও নাই যে এই ধরনের ঘটনা এইসব জায়গায় হতে পারে। এটাও কিন্তু একটা সতর্ক বার্তা আমাদেরকে দিল অবশ্যই যে আগামীতে গভর্নমেন্টকে সব জায়গায়, যেহেতু একটা বদ্বীপ অঞ্চল আমাদের এই অঞ্চলে, মানে এটা একটা সতর্ক আমাদের জন্য। অবশ্যই, নিশ্চয়ই সামনের বছর আমরা এই ব্যবস্থাপনাটি আসলে দেখতে পাবো সুষ্ঠুভাবে করা যাচ্ছে। আলাউদ্দিন মোহাম্মদ, আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে, আর আমাদের সাথে তো শামসুজ্জামান দুদু আপনি আছেনই আমাদের সাথে। আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে দিয়ে যদি শুরু করি, নিশ্চয়ই গণমাধ্যমে খবরটি দেখেছেন যে শেখ হাসিনা রয়টার্সকে একটি ফোন আলাপ যদি আমরা বলি, তারা ফোনে হচ্ছে ইন্টারভিউটা করেছে, সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন যে দেশে তিনি ফিরতে চান এবং সেটি ডিসেম্বরে। প্রথমত বিষয়টি নিয়ে আপনার একটু প্রতিক্রিয়া আমরা একটু জেনে নেই। আপনাকে ধন্যবাদ। আমরা শুধু রয়টার্স না, বাংলাদেশেরও কতিপয় সংবাদ মাধ্যম মারফত আমরা জানতে পেরেছি যে তিনি ডিসেম্বরে ফিরতে চান। তো যদি তিনি সত্যিকার অর্থেই ফিরেন, এটা হবে আমাদের জন্য একটি বড় বিজয় এক অর্থে, কারণ বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সময় থেকে এখন পর্যন্ত বর্তমান সরকারও, আমি যতটুকু জানি, চেষ্টা করছেন ডিপ্লোম্যাটিক চ্যানেলে যে তাকে কিভাবে ফেরানো যায়, এবং তিনি অবশ্যই ফিরবেন আদালতের একজন ফেরারি আসামি হয়ে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি হয়ে, এটা আমাদেরকে ভুলে গেলে চলবে না। কিন্তু তাকে তার ফেরানি আমাদের মাঝে মানে কিছু কিছু মানুষের এবং কিছু মিডিয়ার যে একটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে যে তিনি ফিরবেন, হ্যাঁ, তিনি মনে হচ্ছে যে তিনি আসলে গণতন্ত্র ফেরাতেই ফিরবেন। ব্যাপারটা আসলে এরকম না। ব্যাপারটা হলো যে এখানে বাংলাদেশের আদালতের মাধ্যমে, আদালতের রায়ের যে আপনার বাস্তবতা, আর একটা বিষয় হলো যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের পথে এখন ভারতের জন্য গলার কাটা হয়ে আছে শেখ হাসিনা, এবং শেখ হাসিনাকে কোনোভাবেই মনে হচ্ছে না যে ভারত আপনার হজম করতে পারছে। কারণ শেখ হাসিনাকে ভারতে রেখে বাংলাদেশের সাথে যে সম্পর্কটা ভারত প্রত্যাশা করছে সেটা আসলে কোনোভাবে সম্ভব না। এটা বর্তমান সরকারের কাছ থেকেও তেমন বার্তাই তারা পেয়েছে। তো সেই প্রেক্ষিতে তার ফেরানোটা, যদি ফেরানো সত্যিকার অর্থে সম্ভব হয় এবং তিনি যদি এখানকার যে বিচারের মুখোমুখি হন তার নেতা কর্মীদেরকে সাথে নিয়ে, তা আমার মনে হয় এই ফেরাটাকে আমরা স্বাগতই জানাবো, এবং আমরা বাংলাদেশের গণতন্ত্রকামী
এবং অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের সকল শক্তির প্রতি প্রত্যাশা থাকবে জুলাই অগাস্টে গণহত্যার পাশাপাশি বিগত 17 বছরে যত ধরনের হত্যাকাণ্ড, গুম, খুন, লুণ্ঠন হয়েছে, সেই বিষয়গুলোর সুবিচার নিশ্চিত করার জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমাদেরকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে বর্তমানে বাংলাদেশের অর্থনীতি যে অবস্থায় আছে, ভঙ্গুর অর্থনীতিকে আপনার চাঙ্গা করার জন্য যেই পরিমাণ অর্থ শেখ হাসিনার সরকারের সময়ে তার প্রত্যক্ষ নির্দেশনায় বাংলাদেশ থেকে পাচার হয়েছে তারই আপনার পালিত ব্যবসায়ীদের মাধ্যমে, সেই টাকাও যদি তাদের সাথে তারা ফেরত নিয়ে আসতে পারে তাহলে এটা আমাদের জন্য আরো ভালো হবে। কারণ এট দ্য এন্ড শেখ হাসিনা বাংলাদেশের একটা আপনার আদালতের রায়প্রাপ্ত আসামি, যে আসামিকে ফেরত আনার সমূহ অধিকার এবং সাংবিধানিক এবং সার্বভৌমত্ব রক্ষার যেই আমাদের কমিটমেন্ট, সেই জায়গায়ও এটা আমাদের উচিত এবং এটা আমাদের একটা আপনার সবারই আপনার প্রত্যাশা হওয়া উচিত আর কি। সো আমি বিষয়টাকে ইতিবাচক ভাবে দেখছি, এটাকে ঠিক স্যাটার হিসেবে আপনারা নেবেন না, এটা না না সিরিয়াসলি অবশ্যই। কিন্তু আপনি একটা কথা বলেছিলেন যে কিছু মিডিয়া হোক অথবা কিছু ব্যক্তির ভিতরে আপনি ভিন্ন মত দেখতে পাচ্ছেন। কি ধরনের ভিন্ন মত আপনি দেখতে পাচ্ছেন এই বিষয়ে? মানে এই বিষয়ে তো কোনোভাবেই আলাদা হওয়ার সুযোগ নেই। অবশ্যই আমরা সবাই তো চাবো যে সে যদি দেশে আসে তাকে বিচারের মুখোমুখি কাঠগড়ায় অবশ্যই দাঁড়াতে হবে। না, প্রথমত আমাদের কিছু মিডিয়ায় দেখা যাচ্ছে যে আপনার শেখ হাসিনার আগেও ইনফরমাল বক্তব্য ফলো করে প্রচার করেছে এবং এখন যে বক্তব্য, এই বক্তব্যগুলো বাংলাদেশের, যেমন আপনারা দেখেছেন রয়টার্স প্রকাশ করেছে, পাশাপাশি তার আগে যে আনন্দবাজার পত্রিকা যেটা প্রকাশিত হয়েছিল, এগুলো ছিল মোবাইল সাক্ষাৎকার। আন্তর্জাতিক জার্নালিজমে মোবাইল সাক্ষাৎকার কেবলমাত্র আপনার দণ্ডপ্রাপ্ত আসামি কিংবা ওসামা বিন লাদেনের মতো ব্যক্তির ক্ষেত্রে, মোল্লা ওমরের ক্ষেত্রে যখন তারা অন্তরীণ ছিল তখন আমরা দেখেছি। কিন্তু আমরা যদি সত্যিকার অর্থে আপনি জার্নালিজম চর্চা করতে চান তাহলে যে ব্যক্তির সাক্ষাৎকার নেবেন সেই ব্যক্তির সাক্ষাৎকার নেওয়ার আপনার এটা এমন না যে আপনি ইমেল করেছেন, ইমেলে জবাব দিয়েছে অথবা মোবাইলে নিয়েছেন, সেটা রেকর্ড থাকতে হবে এবং আপনার সেটার ফর্মাল প্রসিডিউর লাগবে, কোথায় সাক্ষাৎকার নেওয়া হয়েছে সেই তথ্য লাগবে। আমরা কিন্তু সেগুলো দেখিনি। সো এখানে মানে বাংলাদেশে বর্তমানে যে অবস্থাটা হয়েছে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে লুণ্ঠিত সম্পদ বিশ্বের বিভিন্ন দেশের মাধ্যমে, বিভিন্ন প্রভাবশালী আপনার সংবাদ সংস্থার মাধ্যমে তারা বাংলাদেশে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। আপনারা নিশ্চয় অবগত আছেন যে আপনার 5 আগস্টের পরপরই কিন্তু জয়ের নেতৃত্বে একটা বড় অঙ্কের টাকা দেওয়া হয়েছে আমেরিকায় লবিস্ট ফার্ম নিয়োগ করার জন্য, যে ফার্মের মূল কাজ ছিল বাংলাদেশের জুলাই গণহত্যার বিচারে বাধাগ্রস্ত করা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে ডিস্টেবলাইজ করা। বাংলাদেশের তো কোনো সংবাদ মাধ্যম তো তার ইন্টারভিউ নেয়নি এবং বাংলাদেশের সংবাদ মাধ্যম একজন ফেরারি আসামির, দণ্ডপ্রাপ্ত আসামির সাক্ষাৎকার অনুবাদ করতে, প্রকাশ করতে পারে কিনা সেই প্রশ্ন এটা সংবাদ মাধ্যমের কাছে আমাদের থাকবে। সো কে নিয়েছে কে নেয় নাই আমরা কয়েকটাতে আজকে দেখেছি এবং অনেকেই এই বিষয়টাকে যতটা আপনার, যেমন আপনি শেখ হাসিনার নাম উচ্চারণের সাথে যদি বাংলাদেশের আদালতের প্রতি আপনার শ্রদ্ধা থাকে তাহলে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে উল্লেখ করতে হবে। যদি সেটা না করে থাকি, আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে যে গ্লোবাল রাজনীতির প্রেক্ষাপটে শেখ হাসিনা কারো কারো কাছে অনেক বড় সম্পদ, কারো কারো কাছে অনেক বড় আপনার দাবার গুটি, কিন্তু বাংলাদেশের কাছে কিন্তু তিনি একজন স্রেফ অপরাধী, বাংলাদেশের জনগণের উপর গণহত্যা পরিচালনাকারী একজন খুনি, স্বৈরাচার এবং ফ্যাসিস্ট। এই জায়গায় বাংলাদেশের জনগণে আমরা সাংবাদিকতার এথিক্সের মধ্যে কিন্তু আপনার ন্যাশনালিজমের একটা ব্যাপার আছে, জার্নালিস্টদেরও কিন্তু এটা, আপনারা যারা জার্নালিজম চর্চা করেন আপনারাও জানেন যে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জার্নালিস্টরা আসলে কতটুকু তার যে নিজের দেশের, নিজের যেই মাতৃভূমি সেটার সভরেন্টির প্রতি, আপনার সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকবে অথবা আপনার তার বাইরে গিয়ে সে কি আসলে বর্ডারলেস দুনিয়ার মুক্ত সাংবাদিকতা করবে, এটা নিয়ে কিন্তু একাডেমিক ডিবেটও আছে। আপনি অবশ্যই সাংবাদিকদের আপনি যে পরামর্শ দিচ্ছেন সামনের দিনগুলোতে নিশ্চয়ই সেই বিষয় থাকবে, কিন্তু একই সাথে আপনি গণমাধ্যমের পাশাপাশি পরামর্শ হিসেবে আপনি নেবেন না, আমি সাংবাদিকদের বলছি, আমি বলছি পাশাপাশি আপনি বলেছেন কতিপয় ব্যক্তি, তো কতিপয় ব্যক্তি বলতে আপনি আসলে কাদেরকে বুঝিয়েছেন যে এই বিষয়ে অনেকের উৎসাহ খুব দেখা যাচ্ছে? না না, কতিপয় ব্যক্তি আমরা তো মিডিয়াতে দেখতে পাচ্ছি, আপনাদের আমি যদি এখন নাম বলতে চাই না, এখানে আমরা এখনো কিছু টকশো দেখি যেখানে বিএনপি নাই, জামাতও নাই, এনসিপিও নাই, কিন্তু টকশো কিন্তু হচ্ছে হরদরে। তো আসলে সেই চর্চার মাধ্যমে কি ন্যারেটিভ উৎপাদন করা হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। সো আপনি এটাকে নিজের মানে গায়ে নিবেন না আর কি। আমরা এখানে অনেকেই উচ্ছ্বাসটা দেখছি, কিন্তু এই উচ্ছ্বাসের পিছনে তারা একটা বড় সত্য যেটা ঢাকছে সেটা হলো যে শেখ হাসিনা তো এখান থেকে পালিয়ে গিয়েছে, সে ফেরত আসবে, ভারত তাকে আর গ্রহণ করছে না,
ভারত তাকে উগড়ে ফেলছে, ভারত তাকে হজম করতে পারছে না। ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্ক বজায় রাখতে চায়, বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে তার স্বাধীন পররাষ্ট্রনীতির চর্চা করতে দিতে চায়, তাহলে ভারতকে অবশ্যই একটা গুড মেসেজ দিতে হবে। আমি মনে করি শেখ হাসিনার প্রত্যাবর্তন শেখ হাসিনা কোনো নিজের সিদ্ধান্ত না, এটা বাংলাদেশের আদালত এবং ভারতের সরকারের একটা আপনার সমঝোতা, অথবা মনে হতে পারে যে ভারতের সরকারের একটা মেসেজ টু বাংলাদেশ যে হ্যাঁ আমি তোমাকে তোমার যে অপরাধী সেটা প্রত্যাবর্তন করতে চাই, এবং এটার মাধ্যমে বার্তা দিতে চাই যে আমি তোমার সাথে ভবিষ্যতে একটা নতুন ধরনের সমঝোতামূলক সম্মানের ভিত্তিতে আমরা একটা সম্পর্ক নির্মাণ করতে চাই। তো আমি সেই মানুষদেরকে সেই কথাটাই বলছি যে এই যে মেসেজটাকে আপনারা ভিজুয়াল মেসেজ হিসেবে দেখার আগে আপনাদের দেখতে হবে যে এখানকার পিছনে বাস্তবতাটা কি। তো সেই বাস্তবতাটা আমাদেরকে ভাবতে হবে। তো আমি এটাকে ইতিবাচক ভাবে দেখি, সার্বিক ভাবে। কারণ শেখ হাসিনা যদি দেশে ফিরতে পারে, তাহলে 5 আগস্টে বাংলাদেশের জনগণ তার অবর্তমানে যে আপনার রায় দিতে হয়েছে, তাকে পালিয়ে যেতে হয়েছে, আশা করি জনগণ এখন সুবিচার পাবে। এবং এখন একটা নিশ্চয়ই, নির্বাচিত সরকার নিশ্চয়ই, এসেছে, এই সরকারের পিছনে বাংলাদেশের গণতন্ত্রকামী সবগুলো শক্তির সাপোর্ট রয়েছে। জি। তো বিচারের জি, ক্ষেত্রে আলাউদ্দিন মোহাম্মদ, এই আপনাকে ক্ষেত্রে আমাদের আপনার এই অতিথি বিচারটা সুষ্ঠুভাবে চলতে একটি প্রশ্ন পারবে। করবেন। না, আপনার কাছে আমি যেটা জানতে চাই সেটা হলো যে হ্যাঁ, আগেও এই ধরনের নিউজ আমরা দেখেছি, কিন্তু বাস্তবে সেটা বাস্তবায়ন হয় নাই। আপনি যেটা বলছেন, আপনি কি মনে করেন এটা যে শেখ হাসিনা নিজের ইচ্ছা আসছে না, ভারত তাকে আসতে বাধ্য, আপনি যেটা বলছেন যে ভারত তাকে আসতে বাধ্য করছে, আপনি কি এতে মনে করেন যে বাংলাদেশের সাথে সুসম্পর্কটা, যে সম্পর্কটা নষ্ট হয়েছে, সেই সম্পর্কটা রিপেয়ার করার জন্যে, আরও ভালো করার জন্যে তারা শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাচ্ছে? এটা একটা ব্যাপার। এটা আদৌ সে ধরনের সম্পর্ক নাকি অন্য কোনো অভিসন্ধি আছে? কারণ হলো যে ভারতের প্রত্যেকটা পরিকল্পনার পিছনে কোনো না কোনো অভিসন্ধি থেকেই থাকে। আমরা কি এটাকে এত সিম্পলভাবে দেখতে পারি কিনা যে না, দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আসছে? এটা একটা ব্যাপার আছে। আর একটা হলো যে হাসিনা যদি সত্যি যদি তিনি ফিরে আসেন, এবং কিছুদিন আগে একজন মার্কিন একজন কূটনীতিক দেখলাম যে তিনি বলছেন যে তিনি ফিরে আসলে বাংলাদেশে তাকে জেলেই থাকতে হবে। ব্যাপারটা এরকম, কারণ আমাদের সামনে কিন্তু অন্য কোনো হিসাব নাই। হিসাব একটা আছে জাতিসংঘের যে রিপোর্ট, এই রিপোর্টটা হলো আমাদের সামনে সবচেয়ে বড় যে রিপোর্টে বলা হয়েছে যে এই গণহত্যার সঙ্গে যারা জড়িত তারা কেউ যেন দায় মুক্তি না পায়, এটা কিন্তু রিপোর্টে আছে। এটা একটা ব্যাপার কিন্তু আছে। সুতরাং যারা উচ্ছ্বাস প্রকাশ করছে যে বিজয়ের বসে তিনি আসবেন, বিষয়টা কিন্তু সে জায়গায় নাই। আর একটা হলো যে তিনি যদি সত্যিই আসেন, বাকি যে কয়েকশো লোক কিংবা কয়েক হাজার লোক যারা আছে পালিয়ে, তাদের ব্যাপারে ইন্ডিয়া কি করবে যদি সত্যি যদি সুসম্পর্কের জন্যে তারা এই শেখ হাসিনাকে ফেরত পাঠায়? তারা যারা এখানে আছে, কারণ আমাদের কাছে কিন্তু অতীত ইতিহাস আছে যে ৭৫ সালের 15 আগস্টের পরে আমাদের থেকে বেশ কিছু লোক ভারতে গিয়ে বাংলাদেশের আর্মির বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমরা জানা আছে কিনা জানি না। সেক্ষেত্রে আমাদের কয়েকজন অফিসার সহ অনেক জওয়ানকে হত্যা করা হয়েছিল। সুতরাং এই যে কয়েক হাজার লোক আছে, তাদের নিয়ে অন্য কোনো অভিসন্ধি আছে কিনা, এবং এটা কিভাবে দেখছেন আপনারা? প্রথমত আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর, মালয়েশিয়ার চীন সফর ভারতকে একটা বড় বার্তা দিয়েছে, এবং ভারতের সাথে সম্পর্কের পুনর্বিন্যাস, এবং ভারতের সাথে সম্পর্কটা যে আগের লিনিয়ার মডেলই চলবে না, বরং এখানে অনেকগুলো আপনার লেভারেজ তৈরি হয়েছে। বাংলাদেশ যেটা ব্যবহার করতে পারে সেটা ইতিমধ্যে ভারত বুঝতে পেরেছে, এবং ভারতের যে সাবেক ডিপ্লোম্যাটস যারা পাবলিক স্পেয়ারে কথা বলছেন, একাডেমিক যারা কথা বলছেন, এবং রাজনৈতিক বিশ্লেষক যারা কথা বলছেন, তাদের সুরে অনেকটাই স্পষ্ট যে তারা অনেকটা হারানোর বেদনা এখন আছে। প্রথম হারানো ছিল 5 আগস্টে। 5 আগস্টের পর তারা মনে করেছিল অন্তর্বর্তীকালীন সরকারের পর যে বাংলাদেশে ডেমোক্রেটিক ইলেকশন হবে, তারা হয়তো যে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক আছে সেই ভোট ব্যাংকে কাজে লাগিয়ে বাংলাদেশের নতুন শক্তিকে, নতুন সরকারকে প্রভাবিত করতে পারবে। কিন্তু নতুন সরকারের বর্তমান মুভমেন্ট, আমি বিশ্বাস করি ভারত টের পেয়েছে যে এটা আসলে আগের ধারায় চলবে না, এবং এখানে তাদেরকে সামহাও যদি এখানে সম্পর্ক নতুন ভাবে আপনার স্বাভাবিক করতে হয়, তাহলে তাদেরকে বার্তা দিতে হবে। তো আপনি যেটা বলছেন আমি এটা বিশ্বাস করি, আমি আপনার জায়গায়, আমি কনসার্নের জায়গায় আমি একমত যে হ্যাঁ, এটাকে সহজভাবে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যাবে না। বিশেষ করে 1981 সালে যখন শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করেছিল, আপনারা কিন্তু দেখেছেন কিছুদিন পরেই কিন্তু কাকতালীয় ভাবে অথবা যে কোনো ভাবে বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনার নৃশংসভাবে সেনাবাহিনীর একটা অংশের হাতে তিনি শহীদ হন। তো এই যে একটা জায়গা তৈরি হয়েছে, বিএনপিকেও এই জায়গাটা বিবেচনা করতে হবে। কিন্তু একই সাথে এটা সত্য যে আমরা
ভারতের যে আপনার কি আমাদের নিয়ে প্ল্যান, অথবা আমাদের একটা সার্বভৌম, বাংলাদেশের একটা সার্বভৌম আদালত যে রায় দিয়েছে, সে রায়ের প্রশ্ন যদি কোনো আসামি বাংলাদেশে ফিরতে চায়, এবং ফিরতে চাইলে আমরা এটাকে সরলভাবে দেখবো। আমি যদি রাজনৈতিকভাবে ঠিক এই জায়গায় আমি শামসুজ্জামান দুদুকে প্রশ্ন করতে চাই যে শেখ হাসিনার এই যে দেশে ফিরবার ঘোষণা, সেটি কি আসলেই ভারত সম্পর্ক আমাদের সাথে ভালো করতে চায়, নাকি আপনার কাছে মনে হয় অপরাধী বা আসামি বলেই তাকে আসলে ভারত বাংলাদেশে ফেরত দিতে চায়? এই প্রশ্নে আমাদের আরেকজন অতিথির কাছে ছিল। আলাউদ্দিন, আপনি আছেন আমাদের সাথে? আচ্ছা, আমি কি শেষ করে দিব? না, আমি তো শামসুজ্জামান দুদুকে ওনাকে প্রশ্ন করেছি, উনি উত্তরটা দিক, আমরা আসবো আপনার কাছে। জি জি জি, প্লিজ 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 ভাই। ভারত তাকে পাঠাতে চাচ্ছে, নাকি ভারতের ব্যবহারে শেখ হাসিনাই সেখানে তিক্ত বিরক্ত হয়ে, মানে ভারতের আচরণে তিনি হতাশ হয়ে, তিনি আগামী দিনের কোন রকম তিনি যেসব কথাবার্তা বলেছেন সেগুলো কোনো কিছুই তিনি আর বিশ্বাস করতে পারছেন না। অর্থাৎ অবহেলা এবং এক ধরনের অপমানজনক পরিস্থিতিতে তিনি কি ফিরতে চাচ্ছেন। কারণ একজন ফাঁসির আসামি, তার মাথা যদি ঠিক থাকে, যেই দেশে তিনি ছিলেন সে দেশের প্রধানমন্ত্রী দাবিদার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ 3টে নির্বাচন, একটা নির্বাচনও ফেয়ার হয় নাই। নির্বাচন বলতে যেটা বোঝায় সেটা হয় নাই, ওটা একটা তামাশার পূর্ণ অবস্থা ছিল। আর গণ অভ্যুত্থানের আগে তিনি যে গণহত্যার একজন মানে প্রধানমন্ত্রী, একটা নৃশংস প্রধানমন্ত্রী, ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, সেই যে গণহত্যাটা চালিয়েছেন, নিপীড়নটা করেছেন, আর তার পাশাপাশি সুদীর্ঘ একটা সময়ে মানে সীমাহীন লুটপাট এবং যেটা পাচার করেছেন মানে বিদেশে, এই দুটি পরিস্থিতির মুখোমুখি থাকা অবস্থায় এবং বাংলাদেশে একটি বিচারও অনুষ্ঠিত হয়েছে এবং রায়ও ঘোষিত হয়েছে। সেই রায়ে তার ফাঁসি, মানে যে কোর্ট কাছারি, এই কোর্ট কাছারিটা আগের কোর্ট কাছারি না, এটা একেবারে ফেয়ার কোর্ট কাছারি। এই কোর্ট কাছারির মধ্য দিয়ে তার ফাঁসি হয়েছে, যৌক্তিক কারণে ফাঁসি হয়েছে। এটা জানার পরে, এটা বোঝার পরে সে এমনি এমনি আসতে চাবে এবং এখানে তার জন্য ফুল নিয়ে 81 সালের মধ্যে সবাই অপেক্ষা করছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা, এমন তো পরিস্থিতি না। তারপরেও যখন আসতে চাচ্ছে, তাহলে বোঝা যায় যে ভারতের যে উচ্ছ্বাস নিয়ে, যে আনন্দ নিয়ে তিনি গিয়েছিলেন সেই সময়, তার ব্যাকগ্রাউন্ডটা ছিল এরকম। তার একটা উচ্চারণ ছিল, আপনার আমার মনে হয় সর্ববিদিত, আমি এমন কিছু ভারতকে দিয়েছি, অর্থাৎ শুধুমাত্র বাংলাদেশকে লিখিয়ে দেওয়া ছাড়া সবই তিনি দিয়েছিলেন। সেসব বিবেচনা নিয়ে তিনি ভারতে পালিয়েছিলেন। কিন্তু এখন যখন পালিয়েছেন তখন কিন্তু তিনি ফাঁসি তার হয় নাই, তিনি অপরাধী একজন ব্যক্তি হিসেবে পালিয়েছিলেন। আর এখন তো ফাঁসি অর্ডার হয়েছে একটা মামলা, আর অসংখ্য মামলা এখনো প্রক্রিয়াধীন এবং চলমান। সেই মামলাগুলো তো তারা আমার ধারণা সর্বোচ্চ সাজায় অপেক্ষা করছে, আমি যদি ঠিক মতো বুঝে থাকি। এত কিছু জানার পরে তিনি যখন আসছেন, এটা তো আর 81 সালের মতো পরিস্থিতি না। তাহলে ভারত তাকে মানে ফেরত পাঠাচ্ছে, যেটা ইতিমধ্যে এখানে আলোচনা হয়েছে। ভারত ব্যক্তির বন্দনা করতে চাচ্ছে না, ভারত তার স্বার্থে বাংলাদেশের সঙ্গে একটি সুসম্পর্ক তৈরি করতে চাচ্ছে, যে সুসম্পর্কের মধ্য দিয়ে প্রতিবেশী সুলভ আচরণের মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য উভয় পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো মীমাংসা। যদি আমি মনে করি মীমাংসা, তাহলে সেই মীমাংসার প্রধান বাধা হচ্ছে শেখ হাসিনা। কারণ বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে বলেছে তাকে ফিরিয়ে আনার যত রকম চেষ্টা বর্তমান সরকার, জনাব তারেক রহমানের সরকার উদ্যোগী হয়ে চেষ্টা করছে। তাহলে পরে আমি ধরে নিতে পারি তার ফেরত আসার উদ্দেশ্য, ফেরত আসার কারণ হচ্ছে ইন্ডিয়ান সরকার বা ভারতীয় সরকার বাংলাদেশের উদ্যোগের সঙ্গে হাত মিলাতে চাচ্ছে। এটা তো শেখ হাসিনা এখন অনেকটাই বলা যায় যে অপ্রয়োজনীয় একটি সাবজেক্ট ভারতের কাছে, আর আমাদের কাছে সে এখন জাগিয়ে আসামি, এর বেশি তো কিছু না। তো একজন দাগি আসামিকে ভারত কেন রাখবে?
জি। এটা আমার শামসুজ্জামান দুদু, আমি আপনাকে করতে চাই সেটা হলো যে শেখ হাসিনা কিন্তু ভারতের স্বেচ্ছা নির্বাসিত না। তিনি গণ অভ্যুত্থানের মুখে তিনি পালিয়ে গিয়ে সেখানে আশ্রয় নিয়েছেন এবং ভারত সরকার তাদেরকে আশ্রয় দিয়েছে। এবং শুধু তিনি একা না, আওয়ামী লীগের কয়েক হাজার লোক সেখানে আশ্রয় নিয়েছেন। নিশ্চয়ই এই তিনি জানেন যে একটা ফ্যাসিজম এখানে চলছিল, ফ্যাসিবাদী সরকারের তারা সব সদস্য, এবং গণ অভ্যুত্থানে তারা ক্ষমতা হারানোর পরও ভারত তাদেরকে এভাবে আশ্রয় দিয়েছে। কোনো গণতান্ত্রিক সরকার এভাবে আশ্রয় দিতে পারে না, ভারত দিয়েছে। তার মানে একটা অভিসন্ধি তাদের ছিল। ব্যাপারটিকে এরকম যে বর্তমানে ভূ রাজনীতিতে ভারতের অবস্থানটা খুবই দুর্বল অবস্থায় চলে গেছে, এবং ভারতের অনেক অ্যানালিস্টই বলছেন যে ভারত ভূ রাজনীতির ক্ষেত্রে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। বিষয়টি এরকম বলে যে ওই যেসব অভিসন্ধি নিয়ে তাদেরকে নিয়েছিল সেটার চরিতার্থ করা সম্ভব হবে না, তাই তারা ভারত বাংলাদেশের সাথে সুসম্পর্ক করার জন্য তাকে ফেরত পাঠাচ্ছে। ব্যাপারটা কি এরকম হতে পারে? ভারতীয় যেটা বললেন আপনি, ভূ রাজনীতিগত দিক থেকে পিছিয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর এবং সফল চীন সফরের বিষয়টির পরে ভারত কিন্তু এটা মন্তব্য করেছে। সেটা বাংলাদেশ এবং চীনের নব সম্পর্ক এবং উদীয়মান সম্পর্ক, যেটা আমরা যেভাবে ব্যাখ্যা করি না কেন, সেই সম্পর্কে ভারত থেকে যে এইদিকে মুখ ঘুরে গেছে সেটা ভারতও বুঝতে পারছে। আর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বা এই যে আপনি বললেন আরো তার সাগরেদদেরকে ওখানে রাখার কারণে তার তো আর মুখ নাই যে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক গণতান্ত্রিক, যেটা আপনি আগে বললেন যে গণতান্ত্রিক বিবেচনায় তাকে তো রাখতে পারে না ভারত, ও তো ফ্যাসিস্ট, খুনি, লুটেরা। সেই বিবেচনা থেকেও মানে একটা পর্যায়ে গুরুত্ব, যেটা ধরেন যখন পতন হয়েছিল 24-এর, তার আগের মুহূর্তে তার একটা ধারণা ভারত যেটা প্রচার করছিল যে তার প্রতি এক ধরনের অন্যায় করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের মানুষ, এটা না, কিছু মানুষ যেটাকে তারা তাদের ভাষায় জঙ্গি মনে করে, তাদের ভয়ের কারণে তার জীবনের মানে দুর্ঘটনা হতে পারে, তার জীবনের অবসান ঘটতে পারে, এই নিরাপত্তার কারণে তারা আশ্রয় দিচ্ছে সেই মুহূর্তে। কিন্তু এই মাঝে যে 2 বছর সময়টা গেছে তারা অনুধাবন করছে এখানে তার ন্যূনতম কোনো সমর্থন এখানে নাই, তার সংগঠন নাই, তার যেসব লোকগুলো সেই লোকগুলো তার সঙ্গে পালাইছে। আর যারা আছে তারা আসলে তার লোক না, তারা এক ধরনের সুবিধাবাদী, মানে আওয়ামী লীগের নামে তারা চাটুকারিতা করেছে। সেই জন্য যে এই ভাবনাটা যখন ভারতের মাথায় পরিষ্কার হয়েছে আমার ধারণা, তাহলে তার এই অপ্রয়োজনীয় ব্যক্তিকে কারা রাখবে কেন? রাখার তো কোনো কারণ নেই। যেহেতু স্বেচ্ছা নির্বাসন বলে না, তিনি পালাই গেছে, এটা নির্বাসন বললে ভুল হবে। রাজনৈতিক ভিন্নতার কারণে খোমেনি চলে গিয়েছিলেন ফ্রান্সে, বা এই ধরনের আরো কিছু ঘটনা থাকতে পারে। কিন্তু উনি তো হত্যাকারী হিসাবে, গণহত্যাকারী হিসাবে, লুটেরা হিসাবে পালাইছেন। সেই জন্য, এবং ভারত তাকে আশ্রয় দিচ্ছে। তো এখন তিনি ওখানে থাকলে ভারতের সঙ্গে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্কটা তৈরি হওয়ার অতীতে হয়েছিল, সেই সম্পর্কটা মানে পুনরুদ্ধারের আর কোন সুযোগ আছে এটা ভারত মনে করছে না। এবং এটা স্বাভাবিক দৃষ্টিতে বাংলাদেশও কেন একজন ক্রিমিনালকে আশ্রয় দেওয়ার পরে, যেমন ভারত বলে যে সীমান্তে আমাদের ঘটনা ঘটছে, আরে আমাদের মানুষই তো বেশি মরছে, এই দেশে থেকে নাকি ওদের লোক আমরা এখানে পুষছি, এমন কোন নজির নাই। কিন্তু তারা যে একজন খুনিকে পুষছে এই নজির তো একার বিদ্যমান। সেই জায়গা থেকেও তারা তাকে রাখতে চাচ্ছে, এটা আমার কাছে মনে হয়নি। তার কপাল। আবার একটা প্রশ্ন আছে, তারা যদি সত্যি সম্পর্ক স্বাভাবিক করতে চায় বাংলাদেশের সঙ্গে, তো পুশ ইন এবং সম্পর্ক স্বাভাবিক দুটাতে একসঙ্গে চলতে পারে না। না না, কোনোদিনই চলতে পারে না। পুশ ইন বন্ধ করতে হবে, খুনিদেরকে প্রত্যাবর্তন করতে হবে, যারা সাজাপ্রাপ্ত তাদেরকে মানে ফিরিয়ে আনতে হবে। তাহলে একটি পরিস্থিতি তৈরি হবে পারস্পরিক সম্পর্কে। তার আগে তো ওই সম্পর্কটা আমরা যতই যেভাবে বলি না কেন, ওটা তো সেভাবে হবে না। দেখেন, তারাই পর্যটন ভিসা বন্ধ করছিল, আমরা কিন্তু বন্ধ করি নাই, তারাই বন্ধ করছিল, তার প্রেক্ষিতে আমরা বন্ধ করছিলাম। তো এখন তারাই আবার এটা প্রত্যাহার করছে সম্পর্কের কারণে, এখন বাংলাদেশে আবার সেটা বিবেচনায় নিতে পারে।
এই বিরোধ শক্তিটা কখনোই গণতান্ত্রিক শক্তি ছিল না। আপনি নিজেও একটু আগে উল্লেখ করেছেন, এরা ফ্যাসিবাদ শুধু না, এদের চর্চাটা, আর এখন তো সেখানে ধর্মান্ধ গোষ্ঠী ক্ষমতা দখল করছে। শুধু আমাদের এই জিনিসটা আগে বলছে, এখানে সেই শক্তিটা কখনো এখানে, কিন্তু দীর্ঘ 10-15 বছর ধরে তারা কেন্দ্রীয় থেকে একে সর্বনিম্ন পর্যায়ে এই মানে ধর্মীয় মানে একেবারে কট্টর একটি রাজনৈতিক দল, ধর্মাশ্রিত রাজনৈতিক দল, সেখানে রাষ্ট্র পরিচালনা করছে। সবগুলি গণতন্ত্রের বিপক্ষের ঘটনা, খুনিদের আশ্রয় দেওয়ার বিপক্ষের ঘটনা, সে তার মধ্যে সীমান্তবর্তী ঘটনা। সব বিবেচনা থেকে তারা যদি পরিস্থিতি স্বাভাবিক করে বাংলাদেশের সঙ্গে পুনরুদ্ধার করতে চায়, বাংলাদেশে তো কোনো অসুবিধা নেই, আপত্তি থাকবে না, কিন্তু এই জিনিসগুলো তো গুরুত্বপূর্ণ। জি, আলাউদ্দিন মোহাম্মদ, আপনি যদি এই বিষয়ে কোনো কিছু যুক্ত করতে চান, এবং একই সাথে একটি আপনার কাছে প্রশ্ন, শেখ হাসিনা ফিরে আসে যদি দেশে এবং তারপর তার ফাঁসিটাই কার্যকর করাটাই হচ্ছে প্রধান কাজ, সেখানে সরকার কতটুকু দ্রুততার সাথে করা উচিত বলে আপনার কাছে মনে হয়? আপনাকে ধন্যবাদ। আমি যা বলতে চেয়েছিলাম, আমি শুনেছি যে আমার সিনিয়র শ্রদ্ধাভাজন শামসুজ্জামান দুদু ভাই ইতিমধ্যেই সেই লাইনে বেশিরভাগ কথা চালিয়েছেন। তো আমি মনে করি যে এখন গণঅভ্যুত্থানে যেই শহীদ ব্যক্তিবর্গ, তাদের পরিবার পরিজনের আত্মার শান্তির জন্য, তারা যারা বেঁচে আছেন তাদের ন্যায় বিচারের প্রতি, বাংলাদেশের রাষ্ট্রের প্রতি আপনার যদি আস্থা ফিরে আনানোর জন্য হলো শেখ হাসিনার এখানে বাংলাদেশে আসাটা গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হলো যে আরেকটা ডাইমেনশন যেটা আমরা মিস করছি অনেক সময়, সেটা হলো যে একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, একজন খুনি ফ্যাসিস্ট স্বৈরাচার যখন কোনো দেশ আবার ফিরিয়ে আনতে পারে বিচার রায়ের পর, তখন কিন্তু আন্তর্জাতিক মহলে বাংলাদেশের যে একটা লেভারেজ, যে বাংলাদেশ তার যে প্রতিবেশী দেশ যারা বাংলাদেশে দীর্ঘদিন স্বৈরশাসনকে পৃষ্ঠপোষকতা করেছে, তাদেরকে এমনটা চাপে ফেলতে পেরেছে, তারা আসলে সেই দেশে তাদের পলাতক যেই আপনার আশ্রিত তাকে ফেরত দিতে বাধ্য হয়েছে। এটাও কিন্তু বাংলাদেশের কূটনৈতিক একটা সফলতা হিসেবে বিবেচিত হবে। দ্বিতীয়ত হলো আরেকটা বিষয়, আমি সত্যিকার অর্থে বিশ্বাস করি, যদি আমরা রিকনসিলিয়েশনের আপনার কথা বলতে হয়, রিকনসিলিয়েশন একটা বড় জায়গা হবে লুণ্ঠিত অর্থ ফেরত নিয়ে আসা। যদি ফেরত আনা যায়, এবং আনতেই হবে, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে এবং স্বাভাবিক সম্পর্ক করতে চায়, রাজনীতি করতে চায়, তাহলে কিন্তু আমাদের এই সবগুলো জায়গায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বৃন্দ, বাংলাদেশের জনগণ, সিভিল সোসাইটি, প্রতিষ্ঠানগুলো সবাই কিন্তু একমত যে এই বিষয়গুলো সুরাহা হতে হবে, এবং এগুলো সবগুলো ডকুমেন্টেড। আপনারা জানেন যে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ছিলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, যিনি সিপিডি একজন সম্মাননীয় ফেলো। তো তারা কিন্তু এমন না যে বিএনপি সরকার কিংবা অন্তর্বর্তী সরকার কিংবা বিশেষ সরকারের প্রতি আপনার অনুগত, বরং তারা বাংলাদেশের সিভিল সোসাইটির স্ট্রং ভয়েস হিসেবে সর্বমহলে বিবেচিত। টিআইবির যে রিপোর্ট, টিআইবি রিপোর্টে কিন্তু এটা বাংলাদেশ আভ্যন্তরীণ কোনো রিপোর্ট না, এটা একটা বৈশ্বিক সংস্থার বাংলাদেশ চ্যাপ্টারের রিপোর্ট। এটাও কিন্তু বৈশ্বিকভাবে সমানভাবে সমাদৃত। সো বিচারের একটা আসপেক্ট জাতিসংঘের রিপোর্টের মাধ্যমে যেমন আসছে, আবার অর্থ পুনরুদ্ধার, এখানকার যে করাপশন, এখানকার যে দুঃশাসন, এগুলো কিন্তু আন্তর্জাতিক সংস্থার বাংলাদেশ চ্যাপ্টারের সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্বের মাধ্যমে, ব্যক্তিবর্গের মাধ্যমে কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের যে আমরা সিভিল সোসাইটি মহলে এস্টাবলিশড। সো আমি মনে করি যে বাংলাদেশের মহলের সাপোর্ট আপনার সরকার পাবে, সরকারের যে প্রতিষ্ঠানগুলো এই বিচার বাস্তবায়ন করবে সেটা পাবে। নিশ্চয়ই আমরাও আসলে সে প্রত্যাশা করি। আমরা একটি অন্য প্রসঙ্গে আলোচনা করতে চাই। আমরা জানি যে পঞ্চদশ সংশোধনী এবার এখন আসলে আমরা জানি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসা এবং গণভোটের ব্যবস্থাটি ফিরে আসা, যেটি বলা হচ্ছে যে এবার হচ্ছে সংসদের দিকে হচ্ছে পুরো দায়িত্ব, বিষয়টি হচ্ছে পুরোপুরি নিষ্পৃত করবার ক্ষেত্রে সংসদকেই বলা হয়েছে। হ্যাঁ, সংসদকেই বলা হয়েছে। সাংবিধানিক পরবর্তী যে অধিবেশন সেখানে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে এটাকে, তত্ত্বাবধায়ক সরকার যদিও আগেও করা হয়েছিল, কিন্তু তখন এটাকে আবার পঞ্চম সংশোধনীর মাধ্যমে এটা বাতিল করা হয়েছে। এটাকে আবার বলা হয়েছে, যেহেতু খুব মজার ব্যাপার, আমি একটু বলে নেই, এই প্রসঙ্গ যেহেতু আসছে, খুব মজার ব্যাপার যে যখনই আওয়ামী লীগ 2/3 মেজরিটি পেয়েছে, সে তখনই ফ্যাসিস্ট হয়ে উঠেছে। যেমন 72-এর পরে, 72 স্বাধীন হওয়ার পরে 2/3 মেজরিটি ছিল, সে একদলীয় শাসন কায়েম করেছে। আবার যখন সে 2/3 মেজরিটি পেল, সে তখন এই যে আপনার কি বলে পঞ্চম সংশোধনীকে বাতিল করে একদলীয় শাসনের চূড়ান্ত ব্যবস্থা করেছে। এটা একটা ব্যাপার কিন্তু আছে। তবে যেটা হলো যে 96 সালে যে আন্দোলনটা তত্ত্বাবধায়ক সরকারের হয়েছিল,
সে আন্দোলনটা শুরু করেছিল মূলত জামাত ইসলাম, এবং পরবর্তীকালে আওয়ামী লীগ এসে সেটাতে যুক্ত হয়েছে। এবং যখন ফেব্রুয়ারি ইলেকশনের পরে, হ্যাঁ, ততক্ষণে কিন্তু আপনার 96 সালের শেষের দিকে কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ এবং জামাত উভয় কিন্তু করেছিল, সংসদে পদত্যাগ করেছিল। তখন তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি করলেও সংশোধন করার মতন ক্ষমতা কিন্তু সংবিধানে এটা অন্তর্ভুক্ত করা বা ওইটা করার মতন অবস্থা বিএনপি ছিল না। ফেব্রুয়ারি ইলেকশনের মাধ্যমে 2/3 মেজরিটি হওয়ার পরে তিনি কিন্তু, আমি তখন পার্লামেন্টে ওই দিনের ওই রাতে ছিলাম, সারা রাত ধরে এই কী হয়েছিল এবং সংবিধানে এটা হয়েছিল। খুব মজার ব্যাপার যে বিএনপি অতীতে একবার একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র আসছে, 2/3 মেজরিটি পেয়েছে তারা, আবার 2/3 মেজরিটি পেয়ে তারা আবার তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহলের ব্যবস্থা তারাই করবে। মজার ব্যাপার হলো যে আওয়ামী লীগ সবসময় এটাকে কর্তৃত্ববাদীর দিকে নিয়ে গেছে, বিএনপি বারবার এটাকে গণতান্ত্রিক পন্থার দিকে নিয়ে আসছে। এটা কিন্তু ফ্যাক্টস, ইতিহাসের ফ্যাক্টস। এখন যেটা আমি বলতে চাই সেটা হলো যে এটাতে ঐতিহাসিক একটা রায়, এবং এই রায়টা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই পার্লামেন্টে এটা খুব ভালোভাবে নিশ্চয়ই শামসুজ্জামান দূত, আপনার কাছেও আছে এই প্রসঙ্গটি যে এবার সংসদের দিকে আসলে সবাই তাকিয়ে আছে। এই সংশোধনীটি সংসদে হয়তো যে অধিবেশন সামনে বসবে সেখানে হয়তো এটি দেখা যাবে। কিন্তু যেটি বিরোধী দল বারবার বলছে যে সংবিধান সংশোধন করবার জন্য যে কমিটি সরকারি দল গঠন করে তাদের কাছে নাম চেয়েছিল সেখানে তারা নাম দেয়নি। কিন্তু নিশ্চয়ই আপনি তো আরও ভালো করে জানেন যে এই ধরনের সংশোধনী আনতে গেলে একটি কমিটির প্রয়োজন হয়। সেখানে যদি বিরোধী দলের অংশগ্রহণ না থাকে তাহলে কি আবারও এই প্রক্রিয়াটি কোনো ধরনের প্রশ্নের মুখে পড়তে যাবে কিনা? উপস্থিতি তখনই গুরুত্ব পাবে যখন বিরোধী দল কমিটির মধ্যে থেকে অযৌক্তিক কোনো ঘটনা, সংবিধান পরিপন্থী কোনো বিষয় যদি বিরোধিতা করে, আর নাম চাওয়ার পরেও যদি বিরোধী দল সেটা না দিয়ে সেই কমিটিতে নিজেকে সংযুক্ত না করে, তখন সরকারপন্থী দলকে আর কোনো দোষারোপের কাজ করে দাঁড় করানো যায় না। 2 নম্বর হচ্ছে সংবিধানের ব্যাখ্যাদাতা সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট আলটিমেট যে ঘটনাটা নির্দেশনা দেবে, পার্লামেন্ট সেটা অনুমোদন করবে। যদি পার্লামেন্ট কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তাহলে আলটিমেট সেটা পৌঁছায় যায় সুপ্রিম কোর্টে। আর এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টে কিন্তু কেয়ারটেকার সরকারকে মানে সংবিধানের অংশ করার জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত অনুমোদন করেছে। এখন পার্লামেন্টের মানে যে দাবিটা আসবে সেটা সর্বসম্মত বিষয় থাকলে সব থেকে মানে চমৎকার হয় এবং গুরুত্বপূর্ণ। সরকার এবং বিরোধী দল যখন একমতে কোনো ভূমিকা নেয় তখন জাতীয় একটি দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটে। কিন্তু তার অর্থ এই নয় বর্তমান পার্লামেন্টে বিএনপি অ্যাবসলিউট মেজরিটির অবস্থায় আছে। যে কোনো সংবিধান সংশোধন, সংযোজন, পরিমার্জন তারা একভাবে করতে পারে। আর সেটি যদি গণদাবির ভিত্তিতে হয় তাহলে তার কোনো প্রশ্ন থাকে। এখন জামাত প্রধান বিরোধী দল হিসাবে মানে অন্যান্য কমিটি যদি থাকে আমার বিবেচনায়, তাহলে পরে সেটি আরো যৌক্তিক হয়, সেটি আরো ভালো হয়। হ্যাঁ, দাবিগুলো তো চলতেই থাকবে, দাবিগুলো তো কথা বলতেই থাকবে তারা, কিন্তু কমিটি যখন বর্জন করবে তখন বাইরে থেকে আমাদের দেশে যে রাজনীতির আবহাওয়া সেটা রাজপথে ম্যাক্সিমাম মানে বিরোধী দলের রাজনীতি যখন হয় তখন তারা রাজপথে সেটা মীমাংসা করতে মানে রাজনৈতিক দাবি হিসেবে মীমাংসা করতে চায়। তো 24শে গণঅভ্যুত্থানের পর এখন তো অনেক কিছু পরিবর্তিত। এখন আগের ধারায় রাজনীতি আমার মনে হয় যারাই করতে চাবে, সে সরকারি দল বা বিরোধী দল যারাই করতে চাবে সেটা খুব যৌক্তিকভাবে সাধারণ মানুষ গ্রহণ করবে, এটা আমার কাছে মনে হয়। সেই জন্য নতুন দৃষ্টিভঙ্গি, নতুন ভাবনা, নতুন চেতনার ভিত্তিতে আগামী দিন যদি সামনের দিকে এগোনো যায় সব থেকে ভালো হবে। আর এই প্রসঙ্গে একটা বিষয়, সেটা হলো যে এই যে তত্ত্বাবধায়ক সরকার বিধানটা সংবিধানে সংযোজন করা, একই সঙ্গে যদি জুলাই সনদ বিষয়টাকে ফয়সালার দিকে নিয়ে আসা, যেটা বিএনপি বলেছে যে এটা আমরা ভালো করে আরো উপস্থাপন করতে চাই,
এবং সংবিধান সংস্কার, এই বিষয়গুলি, তাহলে আমার মনে হয় যে একটা সর্বসম্মত, যেটা আপনি বলছেন, একটা সর্বসম্মত সিদ্ধান্ত হয়তো হতে পারে। না না, আপনার সঙ্গে আমি একেবারে একমত। বিএনপির সিদ্ধান্ত সর্বশেষ সিদ্ধান্ত, অর্থাৎ জুলাই সনদের প্রশ্নে একেবারেই কিন্তু বলেছে, অক্ষরে অক্ষরে আমাদের মহাসচিব যেটা ব্যাখ্যা দিয়েছেন, অক্ষরে অক্ষরে তা পালন করা হবে। তাহলে আমার মনে হয় সামনের সময়গুলোতে এ নিয়ে বিতর্ক থাকার কোনো কারণ নাই। যখন এটা করবে না তখনই তো বিতর্ক আসতে পারে। এক্স্যাক্টলি। তো যেহেতু বিএনপি পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ এবং বিএনপির মুখপাত্র হিসাবে পার্টির সেক্রেটারি জেনারেল নিজে এটা বলেছেন, তাহলে তো আমার মনে হয় না কোনো সমস্যা আছে। আলাউদ্দিন মোহাম্মদ। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে দুদু ভাই যেটা বললেন, একটা ফাঁক আছে। সেটা হলো যে দুদু ভাই কিন্তু বলে যদি সরকার এবং বিরোধী দল কেউ যদি পুরনো পথে হাঁটে, তাহলে কিন্তু আর আপনার সামনের দিনগুলোতে ভালো কিছু প্রত্যাশা করা যায় না। তো দুর্ভাগ্যজনক ভাবে এটা সত্য যে সংবিধান সংশোধনের জন্য কোনো কমিটির প্রয়োজন হয় না, এবং সংবিধান সংশোধন 2/3 মেজরিটি থাকা যে কোনো গভর্নমেন্ট নিজের মতো করে করতে পারে। বাট বাংলাদেশের অতীত ইতিহাস যেটা বলে সেটা হলো যে 2/3 মেজরিটি থাকলেই কোনো সংবিধান সংশোধন অথবা কোনো সিদ্ধান্ত টেকসই হয় না, সাস্টেনেবল হয় না। এখন আপনার যদি এই বিএনপি সরকারের জুলাই যে সনদ যে বাস্তবায়ন আদেশ, যার মাধ্যমে গণভোট হলো, গণভোটের রায়ের প্রতি তাদের যে অশ্রদ্ধা, অনীহা এবং অবজ্ঞা, এটার মূল কারণ কিন্তু 2/3 মেজরিটি পাওয়া। এবং এটা কিন্তু বিএনপির নেতৃস্থানীয় অনেকেই বলেছেন এবং টক শোতে এবং বিভিন্ন জায়গায় বলেছেন যে যেহেতু তাদের 2/3 মেজরিটি আছে, তো তারা মনে করেছেন না 2/3 মেজরিটির মাধ্যমেই আপনার জুলাই সনদে তাদের যে অতীত অবস্থান যে নোট অফ ডিসেন্ট সহকারে বাস্তবায়ন করে ফেলতে পারবে। কিন্তু বাস্তবতা হলো যে নোট অফ ডিসেন্টের যেই জুলাই সনদ, এই সনদে কিছু মৌলিক বিষয়, বিশেষ করে ক্ষমতার ভারসাম্যের যে প্রশ্ন, উচ্চকক্ষ গঠনের প্রশ্নে একমত হওয়া যায় নাই বিধায় সেটা জনগণের কাছে গণভোট আকারে গিয়েছে এবং বিএনপির সম্মতি সহকারে গিয়েছে। এবং জনগণ যখন রায় দিয়ে এটা আবার সংসদে পাঠালো অথবা রায় দিয়ে আপনার গণভোট বাস্তবায়নের জন্য সংসদ নির্মাণ করলো, তখন কিন্তু 2/3 মেজরিটি জুড়েই কিন্তু বিএনপি সে জায়গা থেকে সরে আসছে। আমার কাছে যেটা মনে হয়, এখন এই সংসদ কিন্তু একটা সমঝোতার সংসদ ইতিবাচক অর্থে, কারণ এই সংসদ একটা গণঅভ্যুত্থানে একটা শক্তির উৎখাত হওয়ার পর থেকে সে শক্তিটাকে এখান থেকে জনগণ নাই করে দিয়েছে। তারপরে অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের রাজনৈতিক দলগুলো মিলে কিন্তু সংসদ গঠিত হয়েছে। এই সংসদের মধ্যে যদি 2/3 মেজরিটির মাধ্যমে কোনো রাজনৈতিক দল বাকি দলগুলোকে অবজ্ঞা করে কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে ভবিষ্যতে আমি 100তে 100 বলে দিতে পারি এটা কোনোভাবে টেকসই হবে না। এটা বিএনপি যদি করতে চায়, এটা বিএনপি সেই ঝুঁকি নিয়েই করবে এবং এই ঝুঁকির মধ্যে তার রাজনৈতিক সুইসাইড ভবিষ্যতে এটা আপনার নিহিত থাকবে। কারণ এটা চাইলেই বিএনপি বিএনপি আগে করে নাই, আগামীতে হবে না, এটা কিন্তু আর সম্ভব হবে না। সো এই জায়গায় আমি মনে করি যে যেই আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে আসছে, আপনি নিশ্চয়ই জানেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে জুলাই সনদে যে ফরমেশন কিভাবে হবে সেটা নিয়ে কিন্তু একমত হওয়া যায় না, সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট আছে। এখন যেই জুলাই সনদ জনগণের রায় বাস্তবায়িত হয়ে আসছে, গণভোটে আপনার ম্যান্ডেটেড হয়ে আসছে, সেটা বাস্তবায়ন না করার কারণে বিএনপি যদি তত্ত্বাবধায়ক সরকারের ফরমেশনে তার অবস্থানে থাকে, তখন কিন্তু বিরোধী দলের সাথে, বিরোধী শক্তির সাথে জনগণের সাথে একটা বড় আপনার এখানে সংকট তৈরি হবে, যেটা 2006 সালে হয়েছিল। হওয়ার কারণে কিন্তু তখন 111 গভর্নমেন্ট এসেছিল। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার হাতেই হবে, এটা সত্য, কিন্তু সরকারের ফরমেশনে যদি কোনো ঐকমত্য না থাকে, না আসা যায়, তাহলে কিন্তু আগামীতে একটা সংকটের জন্ম আমরা এখানে সংকটের দেখতে কথা আপনি পাচ্ছি। বলছেন। আলোচনা আসলে আমাদের শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার কারণে, তবে এই বিষয়গুলো আমরা তুলে রাখলাম, সামনের দিনগুলোতে নিশ্চয়ই আবার আলোচনা করব, সুযোগ হবে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আলাউদ্দিন মোহাম্মদ এবং শামসুজ্জামান দুদু, আপনাকেও আগামীতে নিশ্চয়ই আবার কথা বলার সুযোগ হবে। জার্নালে আমরা এতক্ষণ রাজনীতির নানা খবর নিয়ে আলোচনা করছিলাম, তবে একটি খবরের দিকে আসলে সবারই কম বেশি নজর আছে এই রাজনীতির বাইরে, সেটি হচ্ছে ফুটবল বিশ্বকাপ চলছে এবং সেই বিশ্বকাপে নিজের পছন্দের দল কেমন করছে সেটি নিয়ে আসলে নানা আলোচনা। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন বিপ্লব ভট্টাচার্য, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। অনেক ধন্যবাদ বিপ্লব ভট্টাচার্য যুক্ত হয়েছেন। কোয়ার্টার ফাইনালে আজকে মুখোমুখি হবে স্পেন এবং বেলজিয়াম। আমরা অবশ্যই সবাই এই খবরের দিকে একটু নজর রাখছি, কারণ এরপরে কে যাবে এবং পরবর্তীতে সেমিফাইনালগুলো কার সাথে কার খেলা হবে সেটি নিয়ে একটা হয়তো চুলচেরা বিশ্লেষণ চলছে। আপনার দৃষ্টিতে আজকে এই স্পেন এবং বেলজিয়ামের মধ্যে কাকে এগিয়ে রাখবেন?
দেখুন, ধন্যবাদ। আসলে আজকে যে ম্যাচটা আমরা দেখতে যাচ্ছি স্পেন এবং বেলজিয়ামের মধ্যে, দুটো কোচের মধ্যে কিন্তু ট্যাকটিক্যালি অনেক একটা চ্যালেঞ্জের ব্যাপার। বিশেষ করে লাফুয়েন্তে এবং রুডি গার্সিয়ার কথা বলবো। অসাধারণ দুজন কোচ এবং দুটো দলকে কিন্তু তাদের বেস্ট পসিবল যেই টেকনিক এবং ট্যাকটিক্স দিয়ে কিন্তু এই পর্যন্ত এখন পর্যন্ত বিশ্বকাপে এনেছে। এবং আমরা জানি যে স্পেন দলটা অসাধারণ একটা দল। অলরেডি ওরা যে ম্যাচগুলো খেলে এসেছে 5টা ম্যাচে এখনো কোনো গোল কনসিড করেনি। পোরো, কুবার্সি, লেপার্টো এবং কুকুরেলা অসাধারণ ডিফেন্স লাইন। পাশাপাশি একটা চেঞ্জ আছে আজকে স্পেন দলে, সেটা হলো ফ্যাবিয়ান রুইজ প্যাড্রি জায়গায় খেলছে। তাদের সেম টিম, শুধু ফ্যাবিয়ান রুইজ নামছে আজকে প্যাড্রি জায়গায়। এর বাইরে আপনার লামিন ইয়ামালের কথা বলবো, ওলমো এবং বায়না আর ওয়ারজাবাল। বিশেষ করে এই স্পেন দলটার শক্তি যদি বলি, যে তারা কিন্তু পজিশনাল ফুটবল অসাধারণ খেলে, যেটা টিকিটাকি ফুটবল। কিন্তু ওদের একটাই সমস্যা, সেটা হলো নাম্বার 9। আমরা এখন পর্যন্ত দেখি না যে ফার্নান্ডো টরেস যাওয়ার পর নাম্বার 9 হিসাবে কাউকে ওইভাবে খুঁজে পেতে। এখন ওয়ারজাবাল যিনি খেলছেন উনি কিন্তু স্পেশালি উইঙ্গার, উনি রিয়াল সোসিয়েদাদের খেলোয়াড় এবং লিগের পারফরমেন্স দেখে কিন্তু উনাকে নাম্বার 9 পজিশনে খেলাচ্ছে। এবং বিশ্বকাপে আমরা দেখেছি অলরেডি উনি দুটো গোল করেছেন। সো আমার মনে হয় যে স্পেন দলটা অসাধারণ একটা দল। আর এই দলে যদি সঠিক নাম্বার 9 থাকতো, বিশেষ করে কি বলবো, লুকাকুর মতো একটা স্ট্রাইকার থাকতো এবং ফার্নান্ডো টরেসের মতো একটা স্ট্রাইকার থাকতো, আমার মনে হয় যে আমি নিঃসন্দেহে লিখে দিতে পারতাম আজকের ম্যাচটা স্পেন জিততে যাচ্ছে। আর পক্ষান্তরে যদি বেলজিয়াম টিমটার কথা বলি, যে অসাধারণ একটা ইয়ে কাটাচ্ছে বিশ্বকাপ। আমার মনে হয় যে লাস্ট ম্যাচটাও যদি দেখেন 4-1 গোলে ইউএসএ কে হারিয়েছে স্বাগতিক। অসাধারণ ম্যাচ ছিল। এবং দলের যদি সেরা যেই স্ট্রাইকার আছে, বিশেষ করে অ্যাটাকিং সাইডে, এক সাইডে ডোকো আর এক সাইডে ট্রোসার্ড অসাধারণ খেলছে এবং তারা কিন্তু ক্লাব ফুটবলেও কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে বিগত দিনগুলোতে। সো আমার মনে হয় যে এখানে স্ট্রাইকার পজিশনে ক্যাটেলেরা যদি তার পারফরমেন্সটা বজায় রাখতে পারে, এই ম্যাচে ভালো একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখতে পাবো। বিশেষ করে বেলজিয়াম ছেড়ে কথা বলবে না, বিশেষ করে লুকাকুর কথা বলবো। স্পেশালি চেঞ্জে এসে লুকাকু যে ফুটবল খেলছে এবং প্রত্যেকটা ম্যাচে গোল করছে। সো আমার মনে হয় যে স্পেন দলে যে নাম্বার 9-এর যে একটা সমস্যা, এখানে কিন্তু আমরা বেলজিয়ামকে দেখতে পাচ্ছি না। তো এই ম্যাচটা টোটালি হবে যে যারা সুযোগগুলো কাজে লাগাতে পারবে এদের মধ্যে থেকে তারাই ম্যাচটা বের হবে। তবে নকআউট স্টেজের ম্যাচ দু দলের জন্য কঠিন একটা লড়াই হবে। এবং আমরা জানি বেলজিয়াম কোনোভাবেই কিন্তু স্পেনকে ছেড়ে কথা বলবে না। স্পেনের হয়তো টোটাল টিম যদি দেখেন অ্যাজ এ টিম হিসাবে, ওদের সাইড বেঞ্চ অনেক শক্তিশালী। তো আমার মনে হয় যে এখানে মিডফিল্ডটা যাদের দখলে থাকবে, বিশেষ করে আমার মনে হয় যে লামিন ইয়ামাল, ওলমো এবং বায়না অসাধারণ একটা মিডফিল্ড আমরা স্পেনের জানি। তো আমি কিছুটা হলেও স্পেনকে এগিয়ে রাখবো। জি, বিপ্লব, আপনাকে আমি একটা করি, সেটা হলো যে গত ওয়ার্ল্ড কাপ এবং বর্তমান ওয়ার্ল্ড কাপে সবগুলি দলের খেলা তো আপনি দেখছেন। পারফরমেন্সের দিক দিয়ে গত ওয়ার্ল্ড কাপের থেকে এবারকার ওয়ার্ল্ড কাপ কতটা পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন? আরেকটা হলো যে এই ওয়ার্ল্ড কাপে আপনার সব থেকে ভিন্ন রকম কি মনে হয়েছে? ধন্যবাদ স্যার। আসলে আজকে আমার কাছে মনে হয়েছে এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে ভিন্নতা হলো 48টা দেশ অংশগ্রহণ করছে। হয়তো বিশ্বকাপের আগে আমরা মনে করেছিলাম যে এই বিশ্বকাপটা ওইরকম যে একটা টেন্স থাকবে না, বা আমার মনে হয় যে দলগুলো এসেছে 48 দেশের মধ্যে তাদের পারফরমেন্স অত ভালো থাকবে না। কিন্তু আমরা দেখেছি টোটালি চেঞ্জ। বিশেষ করে কেপ ভার্দের মতো দল যখন বিশ্বকাপের স্টেজে এসে বিশ্ব চ্যাম্পিয়ন, তিনটা বিশ্ব চ্যাম্পিয়ন, বিশেষ করে স্পেন, উরুগুয়ে এবং আপনার লাস্ট ম্যাচটা আর্জেন্টিনার সাথে যেই ম্যাচ খেলেছে। তো আমার মনে হয় যে এই বিশ্বকাপে যদি স্পেশাল কিছু থাকে তাহলে অবশ্যই আমি এগিয়ে রাখবো কেপ ভার্দেকে। অসাধারণ পারফরমেন্স ছিল এবং বেশ কিছু খেলোয়াড় আছে যারা এই বিশ্বকাপে চোখে পড়ার মতো পারফরমেন্স করেছে। মানে এবার ঠিক স্টার হিসাবে পুরানো মেসি কিংবা অন্যদের বাদ দেন, নতুন খেলোয়াড়ের মধ্যে স্টার হিসাবে আপনার কাছে কে কে মনে হয়েছে যে এরা এই ওয়ার্ল্ড কাপে? দেখুন, আমার কাছে যে স্পেনের বেশ কয়েকজন খেলোয়াড় আছে যারা ফিউচার। আমরা জানি যে মেসি হয়তো এটাই লাস্ট ওয়ার্ল্ড কাপ আমরা যদি ধরে নিতে পারি। সো মেসি যে এখনো পারফরমেন্স করে যাচ্ছে, পাশাপাশি এর ফিউচার যদি দেখেন আপনার অবশ্যই ফ্রান্সের আছে, এমবাপ্পের কথা বলবো। এমবাপ্পে অসাধারণ খেলা খেলছে এবং আপনার এমবাপ্পের পাশাপাশি লামিন ইয়ামালের কথা বলবো, ওলমো আছে এবং আপনার রুড্রি এবং রুইজের কথা বলবো এবং প্যাড্রি। অসাধারণ টিম আছে। এই দলগুলো, এই প্লেয়ারগুলো যদি
ফিউচার আমরা দেখি যে একটা সময় আমরা ভাবতাম যে ম্যারাডোনা যুগের পর এমন কেউ আসবে না, কিন্তু আমরা মেসিকে দেখেছি, মেসি এসে কিন্তু ফুটবলটা চেঞ্জ করে দিয়েছে। সো আমার মনে হয় যে সেম থিং আমরা মেসিরা হয়তো এই বিশ্বকাপের পর চলে যাবে, কিন্তু আমার মনে হয় যে এর ফিউচার যে প্লেয়ারগুলো আছে আমরা যাদের নাম বললাম তারা কিন্তু ফিউচারে ট্যালেন্ট এবং তারাই কিন্তু ফিউচারে ফুটবলকে নেতৃত্ব দেবে, বিশ্ব ফুটবলকে। আর একটা বিষয় সেটা হলো যে এইবার ওয়ার্ল্ড কাপে আমি মনে হলো যে অন্য যে কোনো ওয়ার্ল্ড কাপের তুলনায় মুসলিম দেশগুলির অনেকগুলি প্রতিনিধি এবার 16 দলের মধ্যে এসে গেছে। এটাকে আমি মনে হয় যে একটা ব্যতিক্রমী ব্যাপার। জি জি জি, ব্যতিক্রমী তো অবশ্যই। আর সবচেয়ে বড় জিনিস আমার কাছে মনে হচ্ছে এই বিশ্বকাপের আরেকটা ব্যতিক্রমী জিনিস, সেটা হলো ইরানের সাথে যেই একটা ইয়ে ছিল যে আমেরিকায় তারা ইয়ে থেকে, বিশেষ করে আপনার মেক্সিকোতে থেকে এসে ম্যাচ খেলে 2 ঘন্টাও থাকতে পারেনি, যে একটা বৈষম্য। সো এটা আমার কাছে বেশি চোখে পড়েছে। ইরান কিন্তু সবাইকে যে তাদের ফুটবল দিয়ে কিন্তু মন জয় করে নিয়েছে ইরান ফুটবল টিমটা। এবং বিশেষ করে আফ্রিকার দল হিসাবে আপনার কঙ্গোর কথা বলবো, ডিআর কঙ্গোর কথা বলবো, ওরাও অসাধারণ ফুটবল খেলেছে। সো মুসলিম দেশগুলো যেগুলো আছে, আপনার মরক্কোর কথা বলেন, আপনি মিশরের কথা বলেন, অসাধারণ পারফরমেন্স করেছে। এবং আমার বিশ্বাস যে যেই ফুটবল খেলছে, বিশেষ করে আপনার আফ্রিকার দলগুলো, তার অদূর ভবিষ্যতে তাদের যে পারফরমেন্স, একটা সময় তাদের হাতে বিশ্বকাপ যাবে সেটা অপেক্ষা রাখে না। কিন্তু আরেকটা বিষয়, ওই যে মিশর এবং আর্জেন্টিনার খেলায় যেটাকে নিয়ে বিতর্ক, রেফারি ওটা আসলে কি, এটা আপনি এখানে বলবেন? আসলে এখানে হলো স্যার, আমাদের যেটা এখন যে আপনার যে সিস্টেমে এগুচ্ছে ফুটবলটা, এবং আপনার ডিভাইস গুলোর কথা বলি, হ্যাঁ, ভিআর এর কথা বলি, ফোর্থ রেফারি, এখানে রেফারিরা যখন খেলা চালায়, যখন একটা খেলোয়াড় ফাউল হচ্ছে মনে হচ্ছে রেফারির কাছে যে এটা ফাউল না, কিন্তু ভিআর এর চোখে এটা ফাউল মনে হচ্ছে, তখনই ভিআর তখন জাস্ট ইন্ডিকেট করে রেফারিকে যে এটা ফাউল হয়েছে, তুমি এটা চেক করো। তখনই চেক করার পর মনে হয় যে এটা নিশ্চয় ফাউল হয়েছে, যার জন্য এই জিনিসটা হয়েছে। তারপরও কিছুটা কন্ট্রোভার্সি আমার কাছে মনে হচ্ছে এই বিশ্বকাপে, যে জিনিসগুলো এটা না হলেও পারতো এবং খুবই খারাপ লেগেছে, দৃষ্টিকটু লেগেছে। কিন্তু দিন শেষে কিন্তু আপনি এই যে ডিভাইসের কথা বলি, এই ডিভাইস থেকে যখন ওরা ফাইন্ড আউট করতে পারে যে এটা ফাউল হয়েছে বা কোনোটা অফসাইড হয়েছে, গোল হয়নি, তখন একটা মানে ডিবেট তৈরি হয়। কারণ যখন আমি দেখবো যে আমার প্রিয় দল হেরে যাচ্ছে, তখন অবশ্যই আমি এটা আর্গুমেন্ট করবো, আমরা সাপোর্টার হিসাবে। কিন্তু আপনার যারা রেফারি আছে, যারা ফোর্থ রেফারি আছে, তারা কিন্তু একদম টোটালি জিনিসটা পর্যবেক্ষণ করে রায় দেন যে এটা হয়তো গোল হয়নি বা এটা অফসাইড হয়েছে, এটা ফাউল হয়েছে। এই ডিভাইস ব্যবহারের কারণে কি মনে হয় যে নান্দনিকতা হারিয়েছে ফুটবল? স্যার বা এটা কিছুটা তো বিতর্ক এবার অবশ্যই হলো অনেকটা, সেরকম বলা যায়। বিতর্ক তো আছেই, বিতর্ক আছে অবশ্যই। আমরা যদি দেখি আগে যেমন আপনারা এই যে একটা ব্রেক দিচ্ছে, 3 মিনিটের একটা ব্রেক দিচ্ছে, খেলোয়াড়দের মনোসংযোগটা নষ্ট হচ্ছে, অনেক কিছুই হয়েছে এই বিশ্বকাপে। সো এইগুলা নিয়ে কিন্তু অনেক কোচরাও কথা বলেছে যে এরকম হাইড্রোজেন ব্রেকের কোনো প্রয়োজন নেই, বা অনেক কথা বলেছে। সো আমার মনে হয় যে এই জিনিসগুলো নিয়ে বিতর্ক হয়েছে, এবং রেফারিং কিছু ডিসিশন নিয়ে বিতর্ক হয়েছে, বিশেষ করে ডিভাইসের ব্যবহার থেকে হয়তো এটা হয়েছে। সো আমার মনে হয় এটা মানে বিশ্বকাপ হয়তো এইবারে নতুন অনেক কিছু ইনক্লুশন হয়েছে, এন্ড ফিউচার হয়তো এই জিনিসগুলোর সাথে সবাই অভ্যস্ত হয়ে যাবে। সো আমার মনে হয় যে ডিবেট থাকবেই স্যার, দিন শেষে হয়তো এই জিনিসগুলো নিয়ে এগিয়ে যেতে হবে, কারণ মডার্ন যুগে যখন আমরা অনেক কিছু দেখতে পাই, তো এগুলো নিয়ে আমরা অ্যাকসেপ্ট করতে হবে। তবে বিতর্ক আসলে যাতে সাথে না হয়, যে বিশ্বকাপ খেলার যে আনন্দ সেটি যেন আসলে বজায় থাকে। অনেক ধন্যবাদ বিপ্লব ভট্টাচার্য। আগামীতে আবারও কথা হবে খেলার বিষয় নিয়ে। একই সাথে এলাহি নওয়াজ খান, আপনাকেও ধন্যবাদ। নানা বিষয় নিয়ে আবারও আপনার সাথে কথা বলার সুযোগ হবে। দর্শক, আপনারা এতক্ষণ সাথে ছিলেন তার জন্য ধন্যবাদ আপনাদেরও। দেখা হবে আবার।